হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 1। কোন অনুশীলনী 1? তোমাদের যে জ্যামিতিক চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম ঘনবস্তু এবং সমতলিক চিত্র, সেই চ্যাপ্টারের অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব। আর আগের ক্লাসটা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে, এখানে যে কটা প্রশ্নপত্র আছে, এখানে যে প্রশ্নগুলো আছে, একের দাগ বলো, একের দাগ থেকে যে কটা প্রশ্নপত্র আছে আর কি, সেগুলো কিন্তু তোমরা ফার্স্ট আগে এই ইন্ট্রোডাকশান ক্লাসটা দেখবে, বুঝবে, ঠিক আছে, তারপরে এইগুলো করতে আসবে, তাহলে কিন্তু সুবিধা লাগবে। কারণ হচ্ছে এই সব যতগুলো প্রশ্নপত্র এখানে আছে অলরেডি, তোমরা যদি ইন্ট্রোডাকশান ক্লাসটা করে থাকো, মানে আগের ক্লাসগুলো যদি একটু দেখে থাকো, তাহলে কিন্তু এগুলো করতে সোজা লাগবে, মানে সোজা ইজি লাগবে। তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে নৈপত্তিক প্রশ্নাবলী, যে বলছে ঘনবস্তু সংজ্ঞা লেখো, মানে ঘনবস্তু কাকে বলে জিজ্ঞেস করেছে, দুটি উদাহরণ দাও। ঠিক আছে, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম যে ঘনবস্তু কাকে বলা হয়। ঘনবস্তু সেই সমস্ত বস্তুগুলোকে বলবো কি যাদের 3টে করে মাত্রা থাকে। কটা করে মাত্রা থাকে? 3টে মাত্রা। মানে আমি যদি 3টে মাত্রা মানে কি, এক্স ওয়াই জেড, মানে এই 3টে অক্ষের প্রয়োজন হবে এই ঘনবস্তুগুলোকে আমি যদি বোঝাতে চাই, আমি তোমাকে যদি একটা জায়গায় দেখাতে চাই, মানে সেটাকে চিত্র আকারে যদি বোঝাতে চাই, আমার 3টে মাত্রার প্রয়োজন হয়, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো যাদের এরকম 3টে মাত্রা আছে, যে সমস্ত ঘনবস্তুর, যে সমস্ত বস্তুর, সেগুলোকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, লুডোর ছক্কা বলতে পারি, আয়ত ঘনক বলতে পারি, তাই তো? লুডোর ছক্কা এটা কি ঘনকের উদাহরণ। ঠিক আছে, ইট, তোমরা ইট দেখে থাকবে, ইট সকলেই দেখেছো। তো ইটও হচ্ছে কি একটা ঘনবস্তু। তোমাদের যে বক্স আছে, জ্যামিতি বক্স, ওটাও একটা ঘনবস্তুর উদাহরণ। ঠিক আছে, তোমরা যে ক্রিকেট খেলার জন্য যে বলটা ইউজ করো, বল, ঠিক আছে, সেটাও একটা ঘনবস্তুর উদাহরণ। ঠিক আছে, কিন্তু বৃত্ত কিন্তু ঘনবস্তু নয়, এই জিনিসটা যেন গুলিয়ে ফেলো না। অনেক হচ্ছে বল স্যার এইরকম বৃত্ত হয়ে গেল, তাহলে বৃত্তটাকে আমরা ঘনবস্তু বলতে না, বৃত্ত ঘনবস্তু নয়, বৃত্ত কিন্তু ঘনবস্তু নয়। গোলক, গোলক মানে গোলকের উদাহরণ, গোলক হচ্ছে কি বল, ঠিক আছে, বলটা ঘনবস্তু হবে, কিন্তু বৃত্ত ঘনবস্তু নয়, এটা মাথায় রাখবে না। বৃত্ত দ্বিমাত্রিক একটি বস্তু, কি দ্বিমাত্রিক বস্তু, কিন্তু গোলক একটা ত্রিমাত্রিক বস্তু। এইটা ব্যাপারটা যেন গুলিয়ে ফেলো না। ওকে, তো চলো, এই হলো তাহলে ঘনবস্তুর সংজ্ঞা। উদাহরণ হিসেবে অনেক উদাহরণ আছে, আমি তোমাদেরকে কয়েকটা বললাম, আরও তোমরা কয়েকটা যদি পারো লিখবে, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট। তাহলে ঘনবস্তু কাকে বলে এবং ঘনবস্তুর দুটি উদাহরণ, লুডোর ছক্কা বা ফুটবল বলতে পারো, ক্রিকেটের বল বলতে পারো, ক্রিকেট খেলার যে বল, সেটা হচ্ছে একটা করে উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন, সুষম এবং অসম ঘনবস্তুর সংজ্ঞা লেখো। তোমরা এবার সংজ্ঞাগুলো, স্যার সংজ্ঞাগুলো একটু লিখে দিলে ভালো হতো। সংজ্ঞা লেখার দরকার নেই, তোমাদের এই বইটাতেই প্রথম পাতাতেই দেওয়া আছে যে ঘনবস্তুর সংজ্ঞা। এই যে আমি এখানে মার্ক করে রেখেছি, এই যে দেখো, দেখতে পাচ্ছ, যে 3 মাত্রা বিশিষ্ট যে সকল বস্তু কিছু স্থান অধিকার করে এবং যাদের ওজন আছে, সেই সমস্ত বস্তুকে ঘনবস্তু বলে একদম। ঠিক আছে, এই সংজ্ঞাটাই লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আমি সেজন্য লিখছি না, এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন কি, সুষম এবং অসম ঘনবস্তুর সংজ্ঞা দাও। সুষম মানে কি বলেছিলাম, যাদের একটি নির্দিষ্ট, যাদের আকার তো আছে, ঘনবস্তুর আকার থাকবে, কিন্তু আকারটা কি একটু সামঞ্জস্যপূর্ণ, মানে তাদের আকৃতি সামঞ্জস্যপূর্ণ হবে, তাদেরকে আমরা সুষম ঘনবস্তু বলবো। মানে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো আমি তোমার কাছে দুটো ঘনবস্তু আঁকছি, ভালো করে দেখবে, দুটো ঘনবস্তু আঁকছি। ধরো আমি একটা প্রথমে ইট আঁকলাম, ধরো প্রথমে আমি একটা ইট আঁকছি। এটা ধরো একটা ইট, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা পাথরের টুকরো আঁকছি। পাথরের টুকরো এরকম এবড়ো খেবড়ো হয়, হ্যাঁ, এটা একটা পাথর, এটা একটা ইট, এটা হচ্ছে আমার একটা পাথর। তো এখানে দুটোই হচ্ছে ঘনবস্তু, এটাও ঘনবস্তু, এটাও একটা ঘনবস্তু। এটা কিন্তু পাথর, ঠিক আছে, এটা পাথর, ভালো করে বুঝবি, এটা ইট। তো এর দেখো, এর যে আকৃতিটা দেখো, এখানে ভালো করে দেখো, এর যে আকৃতিটা, যদি আমি এখানে একটা বিন্দু দিই, আর এর উপরের তলটার ক্ষেত্রে বলছি, উপরের তলটার দিকে ভালো করে দেখাও, এই উপরের তলটা, ধরো আমি এখানে একটা যদি বিন্দু দিই, দিয়ে যদি দুটো লাইন টানি, দেখো একই সরলরেখা, মানে সরলরেখাটা টাচ করে যাচ্ছে, সরলরেখাটা কী হবে,
টাচ করে যাবে। কিন্তু এইখানে ধরো আমি যদি এরকম করতে চাই, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু, তাহলে যদি আমি উপর দিয়ে একটা সরলরেখা কল্পনা করার চেষ্টা করি, দেখো এখানে এই ভূমিটার সঙ্গে এখানটার সঙ্গে এটা কিন্তু টাচ করছে না। তাহলে মানে এখানে দেখো আকৃতিটা একটা সামঞ্জস্যপূর্ণ, একটা শেপ, সুন্দর একটা শেপ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আকৃতিটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ নয়। সেই জন্য আমরা কি বলতে পারি যে এটা একটা সুষম ঘনবস্তু, এটা একটা অসম ঘনবস্তু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সুষম আর ব্যাপারটা বোঝা গেছে। সুষম ঘনবস্তু আর অসম ঘনবস্তুর মধ্যে ব্যাপারটা কি, তাহলে সংজ্ঞা তোমাদের দেওয়া আছে বইতে, সংজ্ঞাটা ওখান থেকে লিখবে। তাহলে কি, যে সমস্ত ঘনবস্তুর আকৃতি সামঞ্জস্যপূর্ণ সেগুলো সুষম ঘনবস্তু, উদাহরণ হিসেবে এইগুলো দেবে, উদাহরণ অনেক লেখা আছে। আর অসম ঘনবস্তুর উদাহরণ কি দেবে, এই যে ভাঙা ইট, ভাঙা পাথর, ঠিক আছে, বা পাথর এরকম বললে হবে। ওকে, চলো তাহলে এটা বোঝা গেছে। পরের প্রশ্ন বলছে কি, আয়তঘনক কাকে বলে। আয়তঘনক কাকে বলে আমি আগের দিন ভালোভাবে বুঝিয়েছি, যে আয়তঘনকের ছবি এঁকেছি, তবুও আমি তোমাদেরকে আরেকবার আলোচনা করে দিচ্ছি যে আয়তঘনক কোন জিনিসটা। আয়তঘনক এই দেখো এইটাই এঁকেছি। ঘনক মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর আয়তঘনক মানে কি, আয়তাকার দেখতে হয়, আয়তাকার। চলো দেখা যায়, এদিকে ভালো করে দেখো, ছবিটা আঁকছি, আয়তঘনকের ছবি একটা। এই যে এটা একটা আয়তঘনকের ছবি। এটা কি একটা, এটা একটা আয়ত ঘনক, ঠিক আছে। এটা একটা আয়তঘনক হয়ে গেল। তো এখানে সংজ্ঞা তোমরা দেখো বইয়েতেই পেয়ে যাবে, সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আয়তঘনকের সংজ্ঞা এই যে তোমরা 112 নম্বর পেজে দেখো, আমি ব্লু কারিয়ে মানে সবুজ কারিতে একটু মার্ক করে রেখেছি। যে আয়তঘনক কি বলছে, যে ঘনবস্তু 3 জোড়া সমান্তরাল আয়তকার তল দ্বারা সীমাবদ্ধ। 3 জোড়া সমান্তরাল তল দ্বারা সীমাবদ্ধ। স্যার 3 জোড়া সমান্তরাল তল মানে স্যার কিছু, সংজ্ঞাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সংজ্ঞাটা কি বলতে চাইছে। যে 3 জোড়া সমান্তরাল তল দ্বারা সীমাবদ্ধ মানে কি, এখানে ভালো করে দেখো, মোট এই যে আয়তঘনকটা আছে, আমি তোমাদেরকে কটা তল আছে আমি টোটাল বলেছিলাম। এখানে ভালো করে দেখো কটা তল আছে, 3 জোড়া তল মানে 6টা তল আছে এখানে। কিন্তু মোট 6টা তল কী কী ভালো করে দেখো, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এখানে ভালো করে দেখো, আমি প্রথমে উপরের তলটার দিকে দেখাচ্ছি, এই তলটার দিকে দেখো, উপরের তল, এটা উপরের তল, উপরে তাহলে উপরে একটা তল আর নিচের একটা তল। এই তলগুলো পরস্পরের সঙ্গে কী বলো তো, সমান্তরালভাবে আছে নয়, মানে এইখানে উপরের দিকে একটা তল আছে এরকম, উপর দিকে একটা তল আছে এরকম উপর দিকে, আর নিচে একটা এরকম তল আছে। তাহলে এই তল দুটো কি পরস্পরের সঙ্গে কী অবস্থায় আছে, সমান্তরালভাবে আছে। তাহলে এইখানে তো এক জোড়া তল বেরিয়ে গেল, উপরের তল আর নিচের তল পরস্পরের সঙ্গে কী আছে, সমান্তরালভাবে আছে। এবার দেখো এক জোড়া গেল, 3 জোড়া বলেছে আমাকে। এইদিকে দেখো, ওই পাশেরটাকে দেখো, এইখানে পাশে, এই পাশে, এই পাশে, আর ওদিকে ওই পাশটা, দেখতে পাচ্ছ। তাহলে এইটার সঙ্গে এটা কী আছে, সমান্তরালভাবে আছে, 2 জোড়া তল হলো। আর একটা স্যার 3 জোড়া তল বললেন, আর একটা তল কোথায় গেল, আর একটা তল দেখো, এই সামনের ফ্রন্টটাকে দেখতে পাচ্ছ, সামনের ফ্রন্ট, এই দিকটা আর পিছন দিকে একটা আছে, পিছন দিকে একটা। তাহলে এইটার সঙ্গে পিছন দিকের তলটা কি পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে 3 জোড়া তলই পেলাম। তো তাহলে 3 জোড়া তল পরস্পরের সঙ্গে কি সমান্তরালভাবে প্রত্যেকের সঙ্গে সীমাবদ্ধ, মানে জোড়া অবস্থায় আছে, মানে একসঙ্গে আরেকটার সঙ্গে আরেকটা কি কানেক্টেড আছে, একটার সঙ্গে একটা টাচে আছে, ঠিক আছে। তো এই ধরনের যে বস্তু, ঘনবস্তু, তাকে আমরা কি বলে থাকি, আয়তঘনক বলে থাকি। সংজ্ঞা বুঝতে পেরেছো, সংজ্ঞা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো কনফিউশন নেই আর। ওকে, তাহলে এই হলো আয়তঘনক। তোমরা ছবিটা প্র্যাকটিস করে নেবে আর সংজ্ঞাটা বই থেকে করে নেবে, মানে সংজ্ঞাটার ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই, ক্লিয়ার? ওকে, চলো তারপর হচ্ছে ঘনক। তো ঘনকে আসি। ঘনকের ক্ষেত্রে কি বলবে, প্রথমে ঘনকের সংজ্ঞাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তারপর দেখো। এই দেখো ঘনকের সংজ্ঞাটা এখানে দাগ দিয়েছি, দেখতে পাচ্ছ, তোমাদের বইতে পেয়ে যাবে। এটাও 112 পাতায় আছে। কি বলছে আমি পড়ে শোনাচ্ছি, যে আয়তঘনকের তলগুলি বর্গাকার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে ঘনক বলে। একদম ইজি, এটা একদম ইজি। এটাও দেখো, এটা তো একটা আয়তঘনক। তো ঘনক কি বলছে, যে আয়তঘনক, মানে এখানে দেখো ভাব, এখানে দেখো প্রত্যেকটা তল কিন্তু সমান নয়, এখানে প্রত্যেকটা তল কিন্তু সমান নয়, মানে এইটার সঙ্গে এই তলটা সমান, এটা আয়তাকার, এটা আয়তাকার, আর এই দিকের দেখো এটা বর্গাকার, এটা বর্গাকার, তাই তো নাকি? তো তাহলে ঘনকের ক্ষেত্রে কি বলছে, ঘনকের ক্ষেত্রে বলছে প্রত্যেকটা তল কি হবে আমার, প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার হবে। ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল কি হবে, বর্গাকার। আমার ছবিটা একটু বেঁকে যেতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। এটা দেখো প্রত্যেকটা তল কি বলছি আমি, বর্গাকার। সেই আয়তঘনকটাকে আমরা কি বলছি, ঘনক বলছি, ঠিক আছে। মানে যে আয়তঘনকের প্রত্যেকটা তল, এটাও একটা আয়তঘনক যদি বলি, এইটার মতনই, যদি এটার মতনই কতকটা, শুধু এক্ষেত্রে দেখো এটা দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো, এর প্রত্যেকটা তলই কি আয়তাকার, এর প্রত্যেকটা তল আয়তাকার না। তাহলে যার প্রত্যেকটা
এর প্রত্যেকটা তলই এই আয়তাকার বলছি, সরি, এর প্রত্যেকটা তলই হচ্ছে কি বললাম, বর্গাকার। এর প্রত্যেকটা তল বর্গাকার নয়। তাহলে যে আয়তঘনকের প্রত্যেকটা তলই কি বর্গাকার, তাকে একটা স্পেশাল নাম দিয়ে দিয়েছি কি, তার একটা স্পেশাল নাম দিয়ে দিয়েছি ঘন, ব্যাস আর কিছু নয়। সিম্পল ব্যাপার, সিম্পল, ক্লিয়ার। দেখো, দেখতে পাচ্ছ ছবিটা, দেখো ভালো করে, এই যে উপরের তলের সঙ্গে এটাও বর্গাকার, এটাও বর্গাকার, এই সাইডেরটাও এটা বর্গাকার, এই সাইডে এটাও বর্গাকার, সামনের ফ্রন্টে যেটা আছে সেটাও বর্গাকার, পিছনের ফ্রন্টে যেটা আছে সেটাও তোমার হচ্ছে বর্গাকার। এই হচ্ছে তোমার কি ঘন, ক্লিয়ার। ওকে, চলো তাহলে এর সংজ্ঞাও বোঝা গেছে। পরের প্রশ্নে আসি। সংজ্ঞা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সংজ্ঞা। তারপরে আছে চোঙ। চোঙ কেমন দেখতে, চোঙের ছবি তোমাদেরকে আমি আগের ক্লাসে এঁকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো চোঙের ছবি আরেকবার এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো চোঙ কেমন দেখতে হয়। প্রথমে চোঙের ছবিটা আঁকছি, তারপরে সংজ্ঞাটার ব্যাপারে আসবো। চোঙের ছবিটা আঁকি প্রথমে ফার্স্ট, ঠিক আছে। দেখো তো এইরকম ধরনের জিনিস তোমরা দেখেছো বাড়িতে, কিছু ডিব্বা, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের কি চোঙ একটা, ঠিক আছে। এটা হচ্ছে চোঙ। চলো চোঙের সংজ্ঞা কি বলছে দেখি। চোঙের সংজ্ঞাটা কি বলছে একটু পড়ে দেখি, তারপর সেটাকে একটু ব্যাখ্যা করব, ঠিক আছে। চোঙের সংজ্ঞা দেখো তোমাদের বইতেই আছে, 200 বলছে 113 পাতাতে। বলছে আয়তক্ষেত্রের কোনো এক বাহুকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। এটা আবার স্যার কি বুঝলাম না। আয়তক্ষেত্রের কোনো একটি বাহুকে, আচ্ছা দেখো, যদি আমি এরকম একটা আয়তক্ষেত্র আঁকি, ভালো করে বুঝবে। ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তোমরা কিছু কাগজ বা আয়তক্ষেত্রকার কিছু রকম জিনিস নিতে পারো। এটাকে একটা বাহুকে ধরে এরকম করে ঘুরিয়ে দাও, মানে এটাকে ধরে ঘুরিয়ে দাও, তো এই রকম শেপ একটা পাবে, দেখতে পাবো এইরকম একটা শেপ হয়ে যাবে। মানে আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি উদাহরণ দিয়ে। ধরো এই যে দেখতে পাচ্ছ, এই বইটার দিকে দেখো ভালো করে। তো এটা একটা আয়তকার, দেখতেই পাচ্ছ। তো কোনো একটা বাহু, ধরো আমি এই বাহুটাকে ধরলাম, ধরে এরকম রেখে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, গোল করে এরকম করে ঘুরিয়ে দিই, দেখো এটাকে বাহুটাকে ধরে এরকম করে গোল করে যদি ঘুরিয়ে দিই, তাহলে এরকম একটা বস্তু তৈরি হবে। এটা কি বলছি কি চোঙ, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি চোঙ। এটাই বলেছে সংজ্ঞাতে, যে কি, যে একটি আয়তক্ষেত্রকার কোনো আয়তক্ষেত্রের কোনো এক বাহুকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে চোঙ বলা হয়, ঠিক আছে। চোঙ এটাও একটা ঘনবস্তু, এর মাত্রাও কিন্তু 3। ওকে, চলো এটা বোঝা গেছে। পরেরটা কি বলেছে, শঙ্কু। শঙ্কুর ছবি, শঙ্কুও খুব সোজা, দেখো তোমরা টোপর দেখেছো নিশ্চয়ই। তো আমি শঙ্কুর ছবিটা আঁকছি, দেখো এই টাইপের শঙ্কু দেখতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি শঙ্কু। তো শঙ্কুর সংজ্ঞা কি বলছে, শঙ্কুর সংজ্ঞা কি বলছে দেখো, বলছে একটি সমকোণ, এই সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক বাহুকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। স্যার বুঝলাম না কিছু, কি বলতে চাইছেন আপনি। দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি প্রথমে আঁকছি, ভালো করে। এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ভালো করে বোঝো। তো এই বাহুটাকে ধরে, এইখানটাকে ধরে আমি যদি পাই করে ঘুরিয়ে দিই এদিকে, এইভাবে যদি ঘুরিয়ে দিই এদিকে, পেটটা বা এদিকে যদি ঘুরিয়ে দিই, তাহলে এই শেপ তৈরি হবে। তা ভালো করে দেখো, এটা কিন্তু একটা, এখানে যদি ভালো করে মন দিয়ে কল্পনা করো, দেখো এটা সমকোণী ত্রিভুজ নয়, তো এটাকে ঘুরিয়ে পুরো একটা গোল ঘুরিয়ে, একটা বৃত্তাকার পথে ঘুরিয়ে কিন্তু এই ধরনের একটা শেপ তৈরি হচ্ছে, তো যেটার নাম হচ্ছে কি শঙ্কু। তাই তুমি যদি এটাকে ঘোরাও এইভাবে, মানে এই যে সমকোণী ত্রিভুজটাকে ধরে এরকম করে, এটা ধরো সমকোণী ত্রিভুজ আছে, তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি একটু সমকোণী ত্রিভুজের মতন করার চেষ্টা করছি। দেখো এটা হবে না যদিও, বা একটা আয়তাকার। তো ভাবো ভাবো এটাই একটা ছিঁড়ে যেতে পারবে। ভাবো এটা একটা সমকোণী ত্রিভুজ আমি যদি বানাই, আসছে না। আচ্ছা ধরো যাই হোক, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো। তো এইটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, এই পাশটার কথা চিন্তা করো, এই পাশটা, ঠিক আছে, এরকম হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি কোণ একটা,
তো এটাকে যদি সমকোণী ত্রিভুজ যদি ধরি, মানে এইরকম যদি ধরি, এবার এইটাকে ধরে যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, এরকম করে ঘুরিয়ে দিই, ভালো করে তুমি একটু কল্পনা করার চেষ্টা করো, যদি এরকম করে ঘুরিয়ে দিই তাহলে নিচের মানে নিচটা একটা বৃত্তাকার হচ্ছে, উপরটা এরকম গোল রাউন্ড শেপ হয়ে যাচ্ছে এরকম টাইপের। তো এই যে ঘনবস্তুটাকে পাচ্ছি এটাকে আমরা কি বলছি, শঙ্কু বলছি। ব্যাপারটা এরকম, ঠিক আছে, অত চাপ নেই, তোমরা বুঝতে পারবে, নিজেরা একটু ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তো শঙ্কু হলো, শঙ্কুর পর কী আছে, গোলক আছে, গোলক আছে, প্রিজম আছে, পিরামিড আছে, চতুস্তলক আছে। আচ্ছা চলো গোলকটা বুঝিয়ে দিই, যে একটি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। একটি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। অর্ধবৃত্ত আবার কিসের জিনিস? আচ্ছা প্রথমে বৃত্ত আঁকি, তারপরে আমরা অর্ধবৃত্ততে আসবো, ঠিক আছে। ওকে চলো, তো প্রথমে আমি একটা অর্ধবৃত্ত এঁকে একটা বৃত্ত আঁকছি, তারপরে অর্ধবৃত্ত আঁকবো, ঠিক আছে। গোল করার আঁকার চেষ্টা করছি, দেখো। তো এটা হচ্ছে আমাদের একটা কি বৃত্ত, এটা হচ্ছে আমাদের একটা কি বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে। তো এটা একটা বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তের অর্ধবৃত্ত আমি কী করে আঁকবো, মানে বৃত্তের অর্ধেক হচ্ছে অর্ধবৃত্ত, এইখানটা দিয়ে যদি আমি কেটে দিই, এইখানটা দিয়ে যদি কেটে দিই মাঝ বরাবর একদম, তাহলে এই পাঁচটা যেটা পেলাম উপরটা ধরো আমি কেটে বাদ দিয়ে দিলাম, তো এই যে জিনিসটা পেলাম এটা কি হলো, একটা অর্ধবৃত্ত। এটা হয়ে গেল কি অর্ধ, এটা হচ্ছে আমার কি অর্ধবৃত্ত। এবারে এই অর্ধবৃত্তের এইটা পুরোটা ব্যাস, ঠিক আছে। এই যে জিনিসটা দেখো ভালো করে, এই যে জিনিসটা তোমাকে দেখাচ্ছি, মানে এই পয়েন্ট থেকে একদম এইটা বরাবর আমি যেখানে লাল কালিতে মার্ক করে দিচ্ছি, দেখো এই জায়গাটা, এখানটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কি বৃত্তের ব্যাস। এবার আমাকে কি বলেছে, অর্ধবৃত্ত এঁকেছি, অর্ধবৃত্তের ব্যাসটাও দেখিয়ে দিয়েছি। এবার সংজ্ঞাটা কি বলছে পড়ো, বলছে একটি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। অক্ষ ধরে কী করবো, ঘুরিয়ে দেবো, অক্ষ ধরে কী করবো আমরা, ঘোরাবো, ঘোরালে কি উৎপন্ন হবে, যে ঘনবস্তুটা উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কি বলবো, গোলক বলবো, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, গোলক বলবো। ওকে, তো এইটাকে ধরে যদি আমরা এরকম করে ঘুরিয়ে দিই, ভালো করে দেখো, রাউন্ড করে দিই, এরকম ঘুরিয়ে দিই, মানে এটাকে ধরে যদি আমরা এরকম রাউন্ড করে ঘুরিয়ে দিই, এটাকে ধরো এরকম করে রাউন্ড করে ঘুরিয়ে দিলাম, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কিন্তু একটা গোলক পেয়ে যাব। কি পেয়ে যাব, গোলক, ঠিক আছে, গোলক পাবো। 3D ভাবার চেষ্টা করো, এটা কিন্তু বৃত্ত, মানে এটা বৃত্তাকার অর্ধবৃত্তকে আমি যদি ঘোরাই তাহলে কিন্তু আমরা এরকম একটা গোলক পেতে পারি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, তাহলে গোলক হলো। আচ্ছা পরের কি আছে, পরেরটা একটু বুঝিয়ে দিই, দেখো পরেরটা প্রিজম দিতে, প্রিজমও বলেছিলাম আগের ক্লাসে। তো প্রিজম জিনিসটা কি, ভালো করে দেখো। প্রিজম বলছে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো ঘনবস্তুর পার্শ্বতলগুলি যদি সামান্তরিক হয় এবং প্রান্ততল দুটি সমান্তরাল ও সর্বসম হয় তাহলে এই ঘনবস্তুকে প্রিজম বলা হয়। স্যার কিছু বুঝলাম না সংজ্ঞাটা, একটু ভালো করে। আচ্ছা প্রথমে দেখো ভালো করে, প্রথমে প্রিজম দেখো, প্রিজমের ছবিটা এখানে দেওয়া আছে, আমি প্রিজমের ছবিটা আঁকছি, তারপর তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তো প্রিজম জিনিসটা কী। প্রিজম জিনিসটা কি, প্রথমে ছবিটা আঁকছি, তাহলে বুঝতে পারবে। ওকে দেখো, তো এটা আমি যেটা আঁকলাম এটা একটা প্রিজম আঁকলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি, এটা প্রিজম। তো এই প্রিজমটার, এই প্রিজমটার ভূমিগুলো দেখো, ভূমি মানে কি, মানে যেটার ওপর বেস করে দাঁড়িয়ে আছে প্রিজমটা, মানে ভূমিগুলো হচ্ছে এইটা দেখো, এইখানে দেখো এটা ভূমি, মানে যেটার ওপর দাঁড়িয়ে আছে পুরো বডিটা, এইটা, এই ছবিটা ভালো করে দেখো, এইটা তো একটা ত্রিভুজ আকার নয়, এটা একটা ত্রিভুজ।
আর এদিকেও দেখো এখানের ভূমি হচ্ছে, এখানেও ত্রিভুজ উপরের দিকে যদি তাকাও, এটাও ত্রিভুজ, মানে যার উপর বেস করে প্রিজমটা তৈরি হয়েছে আর কি দুটো। ঠিক আছে, তো তো এখানে আবার দেখো সংজ্ঞাটা কি বলছে তাহলে বুঝতে পারবে। ছবিটা এইরকম টাইপের বলছে, কয়েকটি সমতল দ্বারা, দেখতে পাচ্ছ প্রত্যেকটি সমতল, নিচের এই দুটো ভূমিও সমতল। পাশে দেখো এটা একটা পিছন দিকে একটা আছে, এটা একটা পিছন দিকে একটা আছে, মানে টোটাল হচ্ছে তোমার কাছে এখানে কতগুলো তল আছে দেখো, 1 2 3 4 5টা তল আছে। তো 5টা তলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 2 উপরের ভূমি, নিচের ভূমি, পাশের 2টো তল আর পিছন দিকে একটা তল। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 4টে, পিছন দিকে আর একটা আছে। তো এখানে কি বলছে যে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ পার্শ্বতলগুলি যদি সামান্তরিক হয় এবং প্রান্ততল দুটি সমান্তরাল এবং সর্বসম হয়, প্রান্ততল বলছে কি সামান্তরিক হয় এবং প্রান্ততল দুটি সমান্তরাল এবং সর্বসম হয়, তাহলে ওই ঘনবস্তুকে প্রান্ততল, ভালো করে বলছি এখানে প্রান্ততল কোনগুলো, প্রান্ততল হচ্ছে দেখো এই তলটা, ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি, এইদিকে এই তলটার কথা ভাবো, অন্য কালি দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে ভালো। তো এখানে প্রান্ততলটাকে আমি আঁকছি, দেখো এইটা একটা দেখো সামান্তরিকের মতন তৈরি হয়েছে না, এই যে তলটাকে যেটাকে মার্ক করছি দেখো, এইটা দেখো এটা একটা সামান্তরিক নয়? ঠিক আছে, তো এখানেও দেখো আরেকটা দুটো প্রান্ততল দেখতে পাচ্ছি, মানে পিছনেরটা আমরা দেখতে পাচ্ছি না যদিও, তো এটাও এই রকম শেপের হবে সামান্তরিকই। ঠিক আছে, এই দেখো দুটো প্রান্ততল আমরা দেখতে পাচ্ছি, আর একটা আছে পিছন দিকে। তো এই দেখো দুটো সামান্তরিক, এটা ঠিক আছে সামান্তরিক আকৃতির, আর পিছন দিকে আর একটা আছে, এটাও কিন্তু সেম এই রকম আকৃতির, এরকম দুটো সামান্তরিক আকৃতির একটা তল আছে। তো তাহলে বুঝতেই পারছো তাহলে কি বলতে চাইছে যখন হচ্ছে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুর প্রান্ততলগুলি যদি সামান্তরিক হয় এবং প্রান্ততল দুটি সমান্তরাল এবং সর্বসম হয়, তাহলে ওই বস্তুকে প্রিজম বলা হয়। দেখো সর্বসম বিষয়গুলো কি, এগুলো তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে, অত এখন মাথায় রাখার আমার মনে হয় দরকার নেই। তোমরা এখন আস্তে আস্তে ক্লাস 7-এ উঠবে, তখন কিন্তু সর্বসম কী, কাকে সর্বসম বলে, যে সর্বসম হওয়ার শর্ত কী, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো, শুধু প্রান্ততলগুলো দেখো সামান্তরিক আকৃতির দেখতে, ঠিক আছে, ভূমিগুলো দেখো ত্রিভুজ আকৃতি। তো এই ধরনের যে ঘনবস্তু, এটাকে আমরা কি বলছি, প্রিজম বলছি। ব্যাস সিম্পল, এটুকু মনে রাখবে তাহলেই হবে। ওকে, তো ছবিটা ভালো করে মনে রাখবে তাহলেই হবে যে কটা তল আছে কটা। ওকে চলো, তো এর পরের ছবি হচ্ছে কি তোমাদের আছে পিরামিড বলছে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ পার্শ্বতলগুলি যদি সাধারণ শীর্ষ বিশিষ্ট একটি ত্রিভুজ হয়, তাহলে প্রান্ততলটি যদি বহুভুজ হয়, তাহলে তাকে ওই ঘনবস্তুর পিরামিড বলা হয়। তো পিরামিড কেমন দেখতে, তোমাদের বইতে একটা এঁকে দেওয়া আছে, আমিও আঁকার চেষ্টা করছি এরকম একটা ছবি। ঠিক আছে, পিরামিড, তো ভূমিটা হচ্ছে কি বহুভুজ আকৃতি নিয়েছে, একটা 1 2 3 4 পঞ্চভুজ দিয়েছে, তুমি যা খুশি নিতে পারো সেটা। ঠিক আছে, আমি পঞ্চভুজ নিয়েই করছি। ওকে দেখো, তো এই ছবিটা ভালো করে দেখো, যে পাশে যে তলগুলো দেখতে পাচ্ছ তোমরা, খাপটা কোথায় রাখলাম,
ওকে, তো এটা হচ্ছে তোমার কি পিরামিডের একটা ছবি দেওয়া আছে। তো এই পিরামিডের ভালো করে দেখো, তো বহুভুজ আকার তুমি নিচের যে তলটা দেখতে পাচ্ছ, মানে এই যে তলটা, নিচের যে তলটা ভালো, মানে নিচের যে দেখো বহুভুজ আকৃতি যে ভূমিটা দেখো, ভূমিটা পঞ্চভুজ নিয়েছি আমি, ঠিক আছে পঞ্চভুজ। আর পাশের যে দেখো পার্শ্ব যে তলগুলো সৃষ্টি হয়েছে দেখো ত্রিভুজ আকার, এ দেখো এটা ভালো করে যদি লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ আকৃতি, এখান থেকে এটা আবার এইখান থেকে এটা দেখো, এটা একটা ত্রিভুজ আকৃতি, এটা একটা পার্শ্বতল, এইখানে দেখো পার্শ্বে একটা তল সৃষ্টি হয়েছে, এটাও একটা পার্শ্বতল, ঠিক আছে। তো এগুলো কি ত্রিভুজ আকৃতির পার্শ্বতল বিশিষ্ট হয়েছে, ঠিক আছে। তো এটার নাম দেওয়া হচ্ছে কি পিরামিড। তাহলে এখানে এটাই বলতে চাইছে যে কি শীর্ষবিন্দু কিন্তু একটা শীর্ষবিন্দু থেকে কিন্তু প্রত্যেকটা দেখো এই একটা শীর্ষবিন্দু থেকে তৈরি হয়েছে প্রত্যেকটা এই, ঠিক আছে। তাহলে এটাই বলতে চাইছে যে কি কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো ঘনবস্তুর পার্শ্বতলগুলি যদি সাধারণ শীর্ষবিন্দু বিশিষ্ট কয়েকটি ত্রিভুজ হয়। দেখো এখানে যতগুলো, মানে তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখো, ভালো করে যদি লক্ষ্য করে দেখো যে এখানে তুমি কি দেখতে পাবে যে যে কটা পার্শ্বতল আছে, তো প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু এক একটা ত্রিভুজ, প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু কি বলছি এক একটা ত্রিভুজ, ঠিক আছে। তো প্রত্যেকটা পার্শ্বতল কি এক একটা ত্রিভুজ, তো সেই জন্যই এটার একটা স্পেশাল নাম দেওয়া আছে, এটাকে কি বলছি আমরা, একটা পিরামিড বলছি, ঠিক আছে। এখানে একটা ত্রিভুজ, এখানের ছবিটা যদি ভালো করে দেখো এটাও একটা কিন্তু ত্রিভুজ, এই পাঁচটাতেও একটা কিন্তু ত্রিভুজ আছে। আবার সামনে ফ্রন্ট দিকটা যদি ভালো করে দেখো, যদি মডেল থাকতো তোমরা ভালো করে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে কি পিরামিড 3D মডেল, ঠিক আছে, পিরামিড 3D, ঠিক আছে, 3D মডেল যদি সার্চ করো তাহলে দেখতে পাবে যে ছবিটা তাহলে পরিষ্কার বুঝতে পারবে, ঠিক আছে। এই ধরনের হচ্ছে পিরামিড, ঠিক আছে। ওকে, তা পিরামিড গেল। তো পিরামিডের একটা স্পেশাল মানে হচ্ছে চতুস্তলক আছে, যার ভূমিটা যে ভূমি ত্রিভুজ আকৃতি হয়। এখানে একটা পঞ্চভুজ নিয়েছি, যদি ভূমিটা ত্রিভুজ আকৃতি হতো তাহলে সেটার নাম দিয়ে দিতাম আর একটা কি চতুস্তলক, মানে এই টাইপের ছবিটা আমি আর আঁকছি না, দেখো এই ছবিটা তোমাদের বইতেই আছে, এই ছবিটা, এটা হচ্ছে কি চতুস্তলক, ঠিক আছে। তাহলে এইগুলো গেল একের দাগের প্রশ্ন, একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ গেল, তাই তো চতুস্তলক অবধি। আচ্ছা, সামতলিক চিত্রের সংজ্ঞা দাও, যে কোনো দুটির উদাহরণ দাও। সামতলিক চিত্র তোমরা বইয়েতেই পেয়ে যাবে, সামতলিক চিত্র তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পাতা নম্বর 113 খোলো। যে সামতলিক চিত্র, প্রথমে আমি দেখো তোমাদেরকে সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। বলছে কোনো ঘনবস্তুর যে পিঠ কাগজের সঙ্গে মিলে যায়, সেই পিঠকে সাদা কাগজের ওপর রেখে তার ধার বরাবর পেন্সিল দিয়ে দাগ দিলে যে চিত্র পাওয়া যায় তাকে হচ্ছে কি সামতলিক চিত্র। আরেকবার শোনাচ্ছি, ভালো করে বোঝো। যে কোনো ঘনবস্তু যে পিঠ কাগজের সঙ্গে মিলে যায় এবং সেই কাগজের ওপর দাগ পেন্সিল দিয়ে দাগ দিলে সেই চিত্র এক পাওয়া যায়। মানে ধরো তুমি কি করছো, ধরো এটা একটা খাতার পাতা, এটা একটা খাতার পাতা, ঠিক আছে, এটা একটা খাতার পাতা। তো তুমি কি করছো, এখানে কোনো একটা বস্তুকে নিয়ে এসে রাখছো, এরকম ধরো তুমি এরকম একটা বস্তুকে নিয়ে রাখছো, ঠিক আছে। ধরো এটা বস্তুর একটা পার্শ্বতল, মানে পাশের তল, ঠিক আছে। তো এই তলটাকে এরকমভাবে রাখছো, এরকম রাখছো, মানে নিচের তলটাকে রেখে তুমি যদি এরকম করে পেন দাগ দাও, দেখো যদি দাগ দাও দেখো একটা এরকম, যদি যে চিত্রটা পাবে সেটা হচ্ছে কি সমতলিক চিত্র হবে, মানে একই সমতলের উপর অবস্থিত। দেখো একটা চিত্র পেলে মানে এর প্রত্যেকটা তল, মানে এর যে তলটা আর এর তলের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে, তাহলে এই ধরনের তলকে আমরা কি বলি, সমতল বলি, সমতল বলি। বা আর এই ধরনের যে চিত্রটা পেলাম সেটাকে আমরা কি বলবো, সমতলিক চিত্র। সমতলিক মানে একই তলের উপর অবস্থান হচ্ছে, একই তলের মধ্যে আছে, সেটাকে আমরা কি বলি, সমতলিক চিত্র, ঠিক আছে। না একই সমতলের মধ্যে আছে চিত্রটা। কিন্তু ভালো করে লক্ষ্য দেখো, এই ছবিটা আমি যদি এঁকেও থাকি, এটা ছবিটা আমি একটা তলেতেই এঁকেছি, কিন্তু এটা কিন্তু সমতলিক নয়, এটা কিন্তু সমতলিক চিত্রের উদাহরণ হবে না। সমতলিক চিত্রের উদাহরণ কী বলবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, কিন্তু কোনো ঘনবস্তু সমতলিক চিত্র হতে পারে না। কোনো একটা ঘনবস্তুর ছবি কিন্তু সেটা সমতলিক চিত্র তোমরা কিন্তু বলবে না। কোনটা বলবে, আয়তক্ষেত্র বলবে, বর্গক্ষেত্র বলবে, বৃত্ত বলবে, এগুলো হচ্ছে সমতলিক চিত্র, মানে একই সমতলের মধ্যে থাকবে। কিন্তু এটা একই সমতলের মধ্যে থাকে না, ঠিক আছে, এটা একই সমতলের মধ্যে থাকে না, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে এই হলো সমতলিক ব্যাপারটা, ক্লিয়ার। আচ্ছা, অঙ্কন পদ্ধতি বলেছে, আয়তক্ষেত্রের অঙ্কন পদ্ধতি, বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র কীভাবে অঙ্কন করলে তোমরা জানো, বর্গক্ষেত্র কীভাবে অঙ্কন করতে তোমরা এগুলো জানো।
ঠিক আছে। সমতলের ছবি আঁকতে বলেছে, বক্রতলের ছবি আঁকতে বলেছে। এখানে দেখে নাও সমতল এবং বক্রতল দুটোই আছে। সমতল মানে কি তল সমতল হবে, বক্রতল মানে তলটা বক্র আকৃতির হবে। ঠিক আছে, এরকম উদাহরণ তোমরা দেখে নাও এখান থেকে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে তাহলে 7 দাগের আমরা প্রশ্নের উত্তরগুলো করে ফেলি। পরপর করে 7 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা করে ফেলি। চলো একে একে করতে থাকি 7 দাগের উত্তরগুলো। প্রথম প্রশ্ন কি করেছে দেখো, প্রথম প্রশ্ন করেছে আমাদের যে একটি ঘনবস্তুর মাত্রা কত, 7 দাগের ক। 7 দাগের ক এর উত্তর আমি প্রশ্ন লিখছি না, কিন্তু উত্তরগুলো লিখব। যে একটি ঘনবস্তুর মাত্রা কত হবে, 3। ঘনবস্তুর মাত্রা কত, 3। একটি সামতলিক চিত্রের মাত্রা কত, সামতলিক চিত্রের মাত্রা হবে 2। সামতলিক চিত্রের মাত্রা হবে 2, এটা মাথা রাখবে। ঠিক আছে, তারপর আস্ত ইট হলো একটি ড্যাশ ঘনবস্তুর উদাহরণ। গয়েরটা কী হবে, ড্যাশ ঘনবস্তুর উদাহরণ। কী ঘনবস্তুর উদাহরণ হবে, এটা সুষম ঘনবস্তুর উদাহরণ হবে। সুষম, সুষম। ঘ, ঘ কী বলছে, কয়লা হলো একটি ড্যাশ ঘনবস্তুর উদাহরণ, এটা হচ্ছে অসম ঘনবস্তুর উদাহরণ। অসম ঘনবস্তুর উদাহরণ। উঙা, বাক্স হলো ড্যাশ আকৃতির বস্তু। বাক্স হচ্ছে কি ড্যাশ আকৃতির বস্তু। কীরকম আকৃতির বস্তু, ঘনক না আয়ত ঘনক, তাহলে আয়ত ঘনক হবে, এটা আয়ত ঘনকের মতন দেখতে, তো আয়ত ঘনক বাক্স। ঠিক আছে, চ, চ একটা এসো। লুডোর ছক্কা হলো ড্যাশ আকৃতি, ঘনক আকৃতি। লুডোর ছক্কা তো ঘনক, আমরা জানি এটা। আচ্ছা, চ, ছ, ছয়েরটা কী বলছে, ড্রাম। ড্রাম কী হবে, ড্রাম এইরকম দেখতে হয়, দেখে ড্রাম মানে চোঙের মতন হয় দেখতে। ড্রামের আকৃতি কী বলবে, চুং। এটা হচ্ছে চুং। চ, ছ, বর্গীর জয় এসো। বর্গীর জয় কী বলছে, ফুটবল হলো ড্যাশ আকৃতি। ফুটবল হচ্ছে কী বলবে, গোলক আকৃতির। কী বলবে, গোলক। বর্গীর জ। তারপর হচ্ছে হাততালার জ। পিরামিডের ভূমির বাহু সংখ্যা হলো ড্যাশ বা তারও বেশি। ঠিক আছে, পিরামিডের ভূমির বাহু সংখ্যা। দেখো পিরামিডের ভূমির বাহু সংখ্যা, দেখো আমি যে ভূমিটা এঁকেছি পিরামিডের, কটা বাহু সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, তারও বেশি হতে পারে। ঠিক আছে, যদি আমি এটা হচ্ছে কি যদি আমি 6 বাহু বিশিষ্ট নিতাম, ঠিক আছে, যদি 6 বাহু বিশিষ্ট যদি ভূমিটা নিতাম, তাহলে সেখানে বাহুর সংখ্যা হতো 6। ঠিক আছে, তাহলে আর পিরামিড কিন্তু চতুস্তলক একটা পিরামিড, তাহলে 4টি ভূমি বিশিষ্ট পিরামিড আঁকা যায়। ঠিক আছে, 4টি ভূমি বিশিষ্ট আমরা একটা পিরামিড আঁকতে পারি। আবার এরকম 3টে ভূমি বিশিষ্ট কিন্তু আমরা একটা পিরামিড এঁকে ফেলতে পারি, এইরকম ধরনের। ঠিক আছে, তো এটা হচ্ছে চতুস্তলক, 4টে তল আছে যদিও বা। ঠিক আছে, তাহলে কি বলছে, পিরামিডের ভূমির বাহুর সংখ্যা তল পিরামিডের ভূমির বাহু সংখ্যা হলো ড্যাশ বা তার বেশি। ভূমির বাহু সংখ্যা 3টেও হতে পারে বা তারও বেশি হতে পারে। 3টি বা তারও বেশি হতে পারে। 3টি বা তারও বেশি হতে পারে। ওকে, 3টি বা তারও কী বলছে, বাহু সংখ্যা, হ্যাঁ বাহু সংখ্যা 3টি তো আছে, 3টি বা তারও বেশি হতে পারে। ওকে, হাততালজ্জা হলো। আচ্ছা, এবার কি বলছে, প্রিজমের প্রান্তদ্বয় হলো ড্যাশ, সমান্তরাল এবং সর্বসম লিখে দেবে। সমান্তরাল ও সর্বসম। ওকে, তাহলে আমাদের কি 7 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, 7 দাগের কোয়েশ্চেনগুলো আমাদের সলভ হয়ে গেল। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসের পরবর্তী অঙ্কগুলো মানে পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।